হ্যালো এভরিওয়ান। একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, দ্যাট ইজ প্রেসি রাইটিং। তোমরা দেখতে পাচ্ছ প্রেসি রাইটিং কিন্তু ভাবলে খুব কঠিন, অ্যাকচুয়ালি কঠিন না। আজকের যে ক্লাসটা আমি তোমাদের করাবো এটা পুরো অঙ্কের ফর্মুলার মতন করে প্রেসি রাইটিংটা আমি শেখাবো। বড় জিনিসকে ছোট করতে গেলে নর্মালি লোকজন যেটা সাজেশন দিয়ে থাকেন যে 5বার পড়তে হবে প্যাসেজটাকে, 500টা প্র্যাকটিস করতে হবে বাড়িতে। দ্যাট ইজ নট দ্য কারেক্ট থিং। ঠিকটা জানতে হবে, ফর্মুলা জানতে হবে, এবং স্টেপ বাই স্টেপ ফর্মুলা ওয়াইজ আজকে আমি শিখিয়ে দেবো, যাতে প্রেসি তোমাদের আর কোনো দিন সমস্যা করতে না পারে। প্রেসি রাইটিং যতটা ইজিলি শেখানো যায়, যতটা সহজভাবে তোমাদেরকে শেখানো যায়, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা, এই ক্লাসটা। ডাব্লিউবিসিএস মেন্স আমাদের সামনে আসছে, পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কেপি এসআই মেন্স, সব কিছুতে কিন্তু প্রেসি রাইটিংয়ের একটা ভূমিকা আছে। তার থেকেও ওপরে তোমরা যে চাকরির জন্য প্রিপারেশনটা নিচ্ছ, তোমরা যদি বিউরোক্র্যাট হও, বা তোমরা যদি কোনো বিউরোক্র্যাট ছাড়াও যদি অন্য কোনো চাকরি করো সারা জীবন, এই প্রেসি রাইটিং কিন্তু তোমাদের জব প্রোফাইলে কাজে লাগবে। তার কারণ বড় বড় চিঠি, বড় বড় অর্ডার, তার কপি, সেগুলোকে তোমাদের ছোট করতে হবে। তো বড়কে ছোট করার এই কাজ, এটা কিন্তু তোমাদের সারা জীবনের কাজ। কাজে এটা খুব ভালো করে শিখতে হবে। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা কিন্তু সত্যি এইটা তোমাদের খুব কাজে লাগতে চলেছে। এই ভিডিওটা লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে কিন্তু তোমাদের দেখতে হবে, এবং ফর্মুলাগুলো, আমি একদম ফর্মুলা বলেই বলছি, খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিতে হবে। এছাড়াও আমাদের এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও তোমাদের লেখা আমরা চেক করে দিই, এভালুয়েট করে দিই, তাহলে এই ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কে তোমরা গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও। রেগুলার বেসিসে সেখানে কিন্তু আমরা কোশ্চেন দিই, প্র্যাকটিস দিই। তোমরা আমাদেরকে অ্যান্সার লিখে পাঠাবে। রেগুলার আমরা কিন্তু এভালুয়েট করে, মার্কিং করে, এবং কোথায় তোমার উন্নতি দরকার, কোথায় তোমার খামতি হচ্ছে আমরা বলে দেবো। তো লেটস জাম্প টু দ্য প্রেসি রাইটিং। হোয়াট ইজ প্রেসি? এটা কিন্তু অলরেডি আমি বললাম, তোমরা সবাই জানো যে বড়কে ছোট করার নাম কিন্তু প্রেসি। আর প্রেসি ইজ আ শর্ট এন্ড ভার্সন অফ আ গিভেন প্যাসেজ রিটেন ইন ওন ওয়ার্ডস। অনেকে ভুল ধারণা থাকে যে যে প্যাসেজে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে কোনোভাবে ছোট করে রেপ্লিকেট করে দিলেই বোধহয় হয়। ইন আ কন্ডেন্স ফর্ম অ্যান্ড ইন দ্য সেম অর্ডার, প্রিজার্ভিং দ্য অরিজিনাল মিনিং অ্যান্ড টোন। তোমাকে অরিজিনাল টোন, অরিজিনাল মিনিং, গরুর রচনা দিলে কিন্তু তোমাকে ঘোড়ার রচনাকে ছোট করে দিলে হবে না। গরুর রচনাই রাখতে হবে in a shortened form. In simple words, it is a summary that contains only the main ideas of the passage, fewer words. এটা হচ্ছে মোটামুটি একটা প্রেসিড ডেফিনেশন। কি? বড়কে আমাদের ছোট করতে হয়, ছোট করে লিখতে হয়, সেন্সটাকে সেম রাখতে হয়, মানেটাকে সেম রাখতে হয়, ওয়ার্ড টু ওয়ার্ড কপি করব তার কোনো মানে নেই, এবং মেন ভাবটাকে অপরিবর্তিত রেখে আমাদের কিন্তু লিখতে হয়। তার কিভাবে লিখব, তার অনেকগুলো নিয়ম আছে, যেটাকে আমি ফর্মুলা বলে উল্লেখ করছি। সে ফর্মুলা ওয়াইজ তোমাদেরকে শিখিয়ে দেবো, লাইন টু লাইন তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। কি পয়েন্টস কি? শর্ট এন্ড 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। প্রেসির মেন জিনিসটাই হচ্ছে তোমাকে গিভেন প্যাসেজের 1/3, যে প্যাসেজটা তোমাকে দেবে, উইচ ইজ আ গিভেন প্যাসেজ, ইউ হ্যাভ টু রাইট আ প্রেসি দ্যাট ইজ 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ। 3/1 যদি 9 লাইন থাকে তোমায় লিখতে হবে 3 লাইন। যদি 27 লাইন থাকে তোমায় লিখতে হবে 9 লাইন। তোমার যদি 99 লাইন থাকে তোমায় লিখতে হবে 33 লাইন। স্যার আমি কি বসে বসে ওয়ার্ড গুনবো? একবারই না, সেই সময় তোমার কাছে নেই। মোটামুটি চোখের আন্দাজে বা একটা লাইন কাউন্টিং করে, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল যেটা কাউন্টিং করে নিয়ে, তার 1/3 তোমাকে কিন্তু করে নিতে হবে একটা চোখের এবং মনের আন্দাজে। আন্দাজটা তখনই আসবে যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস তুমি কোথায় করবে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। রিটেন ইন ওন ওয়ার্ডস, অবশ্যই এটা কিন্তু খুব মাথায় তোমাদের রেখে দাও, খুব মনোযোগ সহকারে এটা মাথায় রেখে দাও। ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যত তুমি কম ভোক্যাবস, মানে শব্দ, যত তুমি কম ফ্রেজ, যত কম অ্যাকিউরেট সেন্টেন্স ফ্রেমিং তুমি মেন প্যাসেজ থেকে কম তুলবে,
তত তোমার মার্ক কিন্তু বেশি ক্যারি হবে। তুমি যদি খুব একটা ভালো, মনে করো একটা খুব ভালো ওয়ার্ড দিয়েছে, দ্যাট ইজ ব্রুহাহা, একটা ভালো ওয়ার্ড, মানে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উৎফুল্ল, এরকম একটা BROUHA। এটা সাপোজ তোমার একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা খুব ভারী শব্দ তোমার মেন প্যাসেজে দিয়ে দিয়েছে, তুমি দেখলে বাহ একটা দারুণ শব্দ পাওয়া গেছে, এইটাকে আমি ইউজ করি। বেটার হচ্ছে এইটাকে তোমার প্যাসেজে ইউজ না করা। তাহলে কোনো ভারী শব্দ, ভোক্যাবস, কোনো ভালো ফ্রেশ ওয়ার্ড টু ওয়ার্ড টোকা যায় না। ইন দ্য সেম অর্ডার, মানেটা ঠিক রাখতে হবে, প্রিজার্ভ দ্য অরিজিনাল মিনিং, ইনক্লুডস অনলি মেন আইডিয়া। মেন আইডিয়াটা রাখতে হবে। অনেক এক্সাম্পল দেওয়া থাকবে, এক্সাম্পল দেওয়া চলবে না। কীভাবে করা যাবে না সেগুলো সব আমার নেক্সট স্লাইডে আছে, একটু ধৈর্য ধরো। এক্সক্লুডস এক্সাম্পল, ইলাস্ট্রেশনস, রিপিটেশনস, কোটেশনস দিয়ে দিতে পারে, এক্সাম্পল দিয়ে দিতে পারে। একটা সুন্দর জিনিসকে বোঝাতে গিয়ে একটা রোজের এক্সাম্পল দিয়ে হয়তো অনেকগুলো লাইন লিখলো, রোজের এক্সাম্পল তোমার প্রেসিতে ঢুকবে না। তাহলে অরিজিনাল প্যাসেজ কেমন হবে? বড় থাকবে। দ্য প্যাসেজ মে কন্টেইন ভেরিয়াস আইডিয়াস, এক্সাম্পল, এক্সপ্লানেশন, ইলাস্ট্রেশন, অনেক কিছুর উদাহরণ থাকতে পারে, কোটেশন থাকতে পারে। বাট ইউ হ্যাভ টু প্রিসাইজলি শর্টেন দ্য প্যাসেজ। A concise summary of the passage retaining the only the essential idea, যেটা এসেনশিয়াল আইডিয়া, যেটার মেন ভাবার্থ বাংলায় বোধহয়, সম্ভবত জানি না বাংলাটা, ভাবার্থই বলে বোধহয়। তো প্রিসাইজলি লিখতে হবে মোদ্দা কথা, ঠিক আছে? আচ্ছা, একটা কথা এবার বলে দিই, একটা খুব কমন কোশ্চেন ছাত্রছাত্রীদের মনে উদয় হয়। এই স্লাইডটা আমি এতদিন রাখতাম না, আজকে আমি রেখেছি। এটার কারণ হচ্ছে সামারি কি এক প্রেসির মতনই কি? মানে আমরা তো বাচ্চাকালে সামারি করেছি, বা আমাদের এখনো ভাই বোনরা আমাদের বলে যে এই প্যাসেজটা সামারি করতে আমাকে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, তুই করে দে। তাহলে সামারি আর প্রেসি কি এক? সামারি আর প্রেসি কিন্তু অনেক ক্ষেত্রে এক নয়। দেখো, দুটোরই মূল কথা হচ্ছে ছোট করা, বড় প্যাসেজকে মেন ভাবটাকে রেখে ছোট করা। কিন্তু প্রেসি আর সামারির সবসময় কিন্তু এক নয়। কোন জায়গাতে এক নয় দেখো তো, মেন হচ্ছে আমার পারপাসটাই তো এক নয়। টু গিভ দ্য মেন আইডিয়া দ্য প্যাসেজ ইন আ শর্টেন ফর্ম, আর টু কন্ডেন্স দ্য প্যাসেজ ইন আ মিনিমাম লেন্থ উইদাউট লুজিং অরিজিনাল মিনিং। তোমার সামারি যখন তোমরা করো বা সামারি যখন করবে, ওটাকে মোদ্দা কথা থাকে, যদি 5টা আইডিয়া থাকে, একটা আইডিয়ায় নামিয়ে আনো, কোনো চাপ নেই। কিন্তু প্রেসি মানে যদি 5টা আইডিয়া থাকে, ওই একটা লাইনেই 5টা আইডিয়াকে ঢোকাতে হবে, দ্যাট ইজ প্রেসি। তো বুঝতে পারছো, প্রেসিটা কিন্তু সামারির বড় ভাই। সামারি যদি হয় ছোট ভাই, প্রেসি হচ্ছে বড় ভাই। লেন্থ মোটামুটি সেম থাকে, যদিও সামারির কোনো মানে ওই নিয়ম অনুযায়ী কোনো সামারির অ্যাজ সাচ কোনো মানে ইংরাজি বিদরা বলেননি, কিন্তু প্রেসির প্রেসক্রাইব করে দেওয়া রয়েছে, দ্যাট ইজ 1/3, ঠিক আছে? কভার্স ইম্পর্টেন্ট পয়েন্টস। সামারিটা তোমরা জানো, আমি বলছি না। সামারিটা মোটামুটি ছোট করাই আমরা বুঝি, সেখানে আমরা মেন ভাবটা প্রকাশ করে দেবো, কিন্তু আইডিয়া থাকলো বা থাকলো না, বা মেন কম্প্যারিজন যেগুলো আছে, তুলনা এগুলো অতটাও ধ্যান দেওয়ার দরকার পড়ে না। ওয়ারাস প্রেসি কিন্তু এই যে বললাম, 5টা যদি তোমার আইডিয়া থাকে একটা প্যাসেজের মধ্যে, 5টা আইডিয়াকে কেটে একটা আইডিয়া করা যাবে না। একটা লাইনের মধ্যে 5টা আইডিয়াকে ঠুসে দিতে হবে, যাকে মোদ্দা কথা, ঠিক আছে? ইনক্লুডস অনলি দ্য এসেনশিয়াল আইডিয়াস অ্যান্ড মেইন পয়েন্টস। আচ্ছা, এখানে কি হয় সামারিতে, তোমরা যারা বাচ্চাকালে সামারি করেছো তোমরা জানো, এক্সাম্পল, ইলাস্ট্রেশন, কোটেশন ও সামারির মধ্যেগুলো দেওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু এই এক্সাম্পল, ইলাস্ট্রেশন, কোটেশন, রিপিটেশন, এইগুলো কিন্তু প্রেসির মধ্যে একেবারে দেওয়া যায় না, তাহলে ঠাকুর পাপ দেবে। প্রেসিতে কিন্তু এই সমস্ত করা যাবে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ক্যান বি রিটেন অ্যান্ড সিম্পল ইন আ কনসাইজ অ্যান্ড কম্প্যাক্ট ম্যানার। আবার এটা বললাম, এটা বারবারই তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রেসি মানে কিন্তু তোমাকে, যদি তোমরা সেন্সটা ধরতে পারো, যে প্রেসি মানে কিন্তু শুধুমাত্র ছোট করা নয়। মানে আমি খালি একটা প্যাসেজ পেলাম, সেটাকে দুমদাম করে মানে ছোট করতে শুরু করে দিলাম, কেটে অস্ত্রোপচার করতে শুরু করে দিলাম। সেই অপারেশন করে ছোট করাটা খালি আমাদের উদ্দেশ্য নয়, খালি শর্টেন করার উদ্দেশ্য নয়। আমার প্রেসির উদ্দেশ্যটা কি? প্রেসি মানে কি? প্রেসি মানেটাই হচ্ছে যে আমার কম্প্যাক্টলি অ্যান্ড আনচেঞ্জড মিনিং
এই ওয়েতে আমাদেরকে শর্ট করতে হবে, এই ওয়েতে আমাদেরকে শর্ট করতে হবে। দুমদাম অস্ত্রোপচার করলে হবে না। কাঁচি ছুরি ছেনি নিয়ে বসে গেলাম আর মেন প্যাসেজকে কেটে কুটে একেবারে ছোট করে দিলাম, দ্যাট ইজ নট প্রেসি, দ্যাট ইজ সামারি। আমার এখানে কি দরকার? কম্প্যাক্টলি অ্যান্ড আনচেঞ্জড মিনিং, তারপরে সেটাকে আমি শর্ট করব, দ্যাট ইজ কল্ড প্রেসি। সামারিতে কিন্তু অর্ডার চেঞ্জ হতে পারে, প্রেসিতে কিন্তু মাস্ট বি দ্য সেম অ্যাজ দ্য অরিজিনাল প্যাসেজ। সামারি, অ্যাড, কমেন্ট, no personal comments or opinions are allowed. First person can be used, only third person is used. এখানে কিন্তু only third person ছাড়া ইউজ করা যায় না, ঠিক আছে? এটা কিন্তু ফর্মুলাতে আমরা আসবো যখন বলে দেবো, বাট তোমরা মাথায় রাখো only third person is used. অ্যাভয়েড আই, উই, ইউ এগুলো কিন্তু ইউজ করা যায় না। সামারিতে থাকতেই পারে এই মেন প্যাসেজে, যে ফার্স্ট পার্সনে মেইন প্যাসেজটা তোমায় দিল ফার্স্ট পার্সনে, আই অ্যাম সিটিং অন দ্য দিস, আই দিস, কিন্তু তুমি অ্যান্সারে কিন্তু অবভিয়াসলি তুমি থার্ড পার্সন ইউজ করবে। কিভাবে করবে? মডেল আনসার থেকে শুরু করে এভরিথিং দেখিয়ে দেবো, প্যানিক করার কোনো কারণ নেই। তাহলে সামারি যে প্রেসি নয়, বাচ্চাকালের ওই সামারি শেখার জ্ঞানটা যে প্রেসিতে লাগবে না, সেটা তাহলে বুঝে গেলে। এবার আমি ডাইরেক্ট ফর্মুলায় জাম্প করছি, এটাকে আমি একদম ডিক্লেয়ার করে দিচ্ছি এটাকে ফর্মুলা বলে, ঠিক আছে? ডিক্লেয়ার্ড ফর্মুলা, একেবারে অঙ্কের ফর্মুলার মতন। এটা হচ্ছে প্রেসি ফর্মুলা। এই ফর্মুলা মুখস্থ হয়ে গেলে আর প্রেসি ভুল হওয়ার কোনো চান্স নেই, ভালো মার্কস তোমার নিশ্চিত। এবং ইংলিশ ডেসক্রিপটিভে যদি ভালো মার্কস থাকে, ইট ইজ দ্য অনলি ডিসাইডার সাবজেক্ট ইন ইউর WBCS মেন্স। তুমি চাকরি পাবে কি পাবে না, নাম্বারটা ভালো হবে কি হবে না, দিস পেপার ইজ দ্য ডিসাইডার। পেপার 2, দ্যাট ইজ ইংলিশ ডেসক্রিপটিভ। পুরো ইংলিশ ডেসক্রিপটিভের পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ক্লাস, এভরি সাটল পয়েন্টস অফ দ্য ডেসক্রিপটিভ পেপার তোমরা কিন্তু আই বাটনে পেয়ে যাবে। পুরো প্লেলিস্টটা আই বাটনে গিয়ে দেখে আসো। আচ্ছা, প্রেসি রাইটিংয়ের ফার্স্ট আমাদের ফর্মুলা, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। আমি এটাকে সাজেস্ট করি 5, 6, 7, 8 না হয়ে অন্তত 3 বার, যতটা দ্রুত সম্ভব পড়ে ফেলো, অন্তত 3 বার। যদি 3 বার পড়ে ফেলতে পারো, তোমাকে 3 বার কেন পড়তে বললাম? অ্যাটলিস্ট টুয়াইস, আমি বললাম এখানে 3, অ্যান্ড সেন্ট্রাল আইডিয়া, ইম্পর্টেন্ট পয়েন্টস। একবার পড়লে না, একটা গল্প তুমি যদি একবার পড়ো, তাহলে তার ক্যারেক্টার, তার চরিত্র, মানে ওইগুলো আর কি চোখে পড়ে বা মনে থাকে। 2 বার পড়লে কি হয়? ঘটনা পরম্পরাটা আমাদের মনে থাকে। আর 3 বার পড়লে কি হয়? ওই ঘটনা পরম্পরা কোন থিমের ওপর ঘুরছে, মানে অ্যাকচুয়ালি আইডিয়াটা কি, সেটা আমাদের মনে থাকে। আচ্ছা, 2 হচ্ছে ফর্মুলা নাম্বার 2, রাইট আ সুইটেবল টাইটেল। একটা সুইটেবল টাইটেল। আচ্ছা, তোমরা জানো, বা যদি জেনে না থাকো, আমার প্লেলিস্টে গিয়ে ক্লাস নাম্বার 1টা করে আসো, যে তোমাদের প্রেসিতে থাকবে 40 মার্কস WBCS মেইনসে। এটা ভাগ করা থাকে 5 + 35-এ। এই 5টা কিসের? দিস 5 ফর ইজ টাইটেল। তাহলে বুঝতে পারছো, একমাত্র প্রেসি, একমাত্র তোমাদের রাইটিংয়ের মধ্যে একমাত্র হচ্ছে প্রেসি, যার জন্যে আলাদা করে টাইটেলের জন্য নাম্বার অ্যালট করা থাকে। সো টাইটেলটা কিন্তু তোমাকে ভেবে চিনতে দিতে হবে, এটা কিন্তু মাস্ট, কারণ সেখানে 5 নাম্বার আলাদা করে ক্যারি করছে, ঠিক আছে? ওটা আলাদা মার্কিং হবে 5-এর মধ্যে, তারপরে 35-এ বাকিটা এভালুয়েট হবে। তো গিভ আ শর্ট, রেলেভেন্ট অ্যান্ড মিনিংফুল টাইটেল দ্যাট রিফ্লেক্টস দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ। একেবারে আধ্যাত্মিক জগৎ থেকে তুলে নিয়েছে, একেবারে মঙ্গল গ্রহ থেকে একটা অদ্ভুতুরের টাইটেল, যে আমি ইউনিক হবে স্যার, আমারটা সব থেকে ইউনিক হবে। এইটা করা মূর্খামি ছাড়া আর কিছু নয়। একদম সিম্পল রাখো নিজেকে, মেন আইডিয়াটা রিফ্লেক্ট করছে আমার এমন টাইটেল চাই, খেলা শেষ। মেন আইডিয়াটা রিফ্লেক্ট করছে, a good title reflects the main theme, বোঝা গেল? খালি মেইন আইডিয়াটা রিফ্লেক্ট করছে এরকম একটা আমার টাইটেল চাই। এক্সট্রা অর্ডিনারি, এক্সাজারেশন, বিশাল পাণ্ডিত্য দরকার নেই, হিতে বিপরীত হতে পারে। আমার 5-এর মধ্যে অন্তত 2.5, 3, 3.5 আমাকে তুলতে হবে টাইটেলে। সো মেইন থিম রিফ্লেক্ট করছে, টাইটেল আমি লিখে দেবো। 3 নম্বর ফর্মুলা আমার কি বলছে? রিডিউস দ্য লেন্থ। আমি জানি, আমাকে আগে আমরা পড়ে ফেলেছি, 1/3 করতে হবে। যা আমার মেন সাইজ থাকবে তার 1/3। দ্য প্যাসেজ শুড জেনারেলি বি 1/3 অফ অরিজিনাল প্যাসেজ অ্যান্ড স্পেসিফিক। ওয়ার্ড বসে বসে কাউন্টিং করার সময় নেই, অত প্রয়োজনও নেই। অন্তত একটা রাফলি লাইনটাকে গুনে নেবে, এবং একটা লাইনে কতগুলো ওয়ার্ড হচ্ছে সেগুলো তোমার চোখে, মানে আমরা কোশ্চেনটা পেলেই আমরা সেটা বুঝে যাচ্ছি। ধরো আমার এখানে আমি কেটে আমার 1, 2, 3, 4 এরকম গুনছি, আমি এখানে বুঝতেই পারছি এখানে 4টে ওয়ার্ড আছে, মানে মোরাললেস 4 to 5। তাহলে যদি তোমার লাইনগুলো তুমি দেখো যে তোমার 20টা লাইন হচ্ছে, তোমার তো ডাইরেক্ট আইডিয়া হয়ে যাবে
যে মোটামুটি অ্যাভারেজে 5টা আছে, মানে 100টার মতন আমার এখানে ওয়ার্ড আছে, মোটামুটি 100টা, 98 থেকে 100টা ওয়ার্ড আছে। তো আমাকে এটাকে 33টাতে নামাতে হবে, 30 থেকে 33-এ নামাতে হবে। এই যে আইডিয়াটা কিন্তু তোমার উইদিন আ মিনিট হয়ে যাওয়া উচিত, এবং যত প্র্যাকটিস করবে তত হয়ে যাবে। ইউজ ইউর ওন ওয়ার্ডস বলেছি, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 4, যে একবারে কপি সেন্টেন্স করা যাবে না। ভালো ওয়ার্ড থাকলে সেগুলোকে তুলে নেওয়া যাবে না, ভালো ফ্রেজ থাকবে সেগুলোকে টুকে কপি করে দেওয়া যাবে না। নিজের থেকে লেখো, যদি দরকার হয় একটু কম ভারী শব্দ ইউজ করো, একটু কম ভারী ফ্রেজ ইউজ করো, বাট তোমার নাম্বারটা ক্যারি ভালো করবে। অ্যাভয়েড কপিং সেন্টেন্সেস ডাইরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ, রিরাইট দ্য মেন আইডিয়া, প্লিজ ডু দ্যাট, কপি করো না। 5 নম্বর আমাদের ফর্মুলা, ইনক্লুড অনলি এসেনশিয়াল পয়েন্টস। আমি বলেছি যে আমার এক্সাম্পল দেওয়া যাবে না। প্রথম তুমি যখন একটা প্রেসির পাবে, দেখবে এক্সাম্পল দেওয়া থাকবে, থাকবেই থাকবে, এক্সাম্পল দেওয়া যাবে না। এক্সাম্পলটা কি বোঝাচ্ছে তোমার সেটা লিখতে হবে। আমি একটা এক্সাম্পল এক্ষুনি মুখে দিয়ে দিচ্ছি। তোমাকে বললো যে একটা গোলাপের পাপড়ির মতন সুন্দর অমুক তমুক বলে, একটা গোলাপের পাপড়ি, গোলাপ গোলাপ, সুন্দর সুগন্ধ, সুন্দর দেখতে, ভালোবাসার প্রতীক ঠতিক, এত কিছু একটা মনে করো 3 লাইনের বর্ণনা দিল গোলাপটাকে নিয়ে। তো তার মানে ওটা এক্সাম্পল। ওখানে মেন থিমটা কি? সৌন্দর্য, বিউটিফিকেশন, লাভ ডাইরেক্টস বিউটিফিকেশন, রিলেশন অফ লাভ অ্যান্ড বিউটিফিকেশন। এই যে থিমটা তুমি এক্সট্রাক্ট করলে ফ্রম দ্যাট পার্টিকুলার হচ্ছে তোমার এক্সাম্পল, দ্যাট ইজ নিডেড ফর প্রেসি রাইটিং। বোঝা গেল? কোটেশন দেওয়া যাবে না, ইলাস্ট্রেশন থাকলে দেওয়া যাবে না, অ্যানেকডোটস দেওয়া যাবে না, রিপিটেশন দেওয়া যাবে না। রিপিটেশনও থাকবে, তোমাকে টাইমটাকে নষ্ট করার জন্য বা তোমাকে একটু পাজল করে দেওয়ার জন্য তোমার যে প্যাসেজটা দেবে সেটাতে তুমি দেখবে রিপিটেশন আছে। ঠিক আছে, গরুর 4টে পা, আবার 2 লাইন পরে লেখা আছে দেখবে 4টে পা থাকে গরু, মানে দিস কাইন্ড অফ রিপিটেশন। তোমাকে থিমটা বুঝতে যাতে তোমার একটুখানি তুমি কনফিউজড হয়ে যাও পরীক্ষার হলে, কেন পরীক্ষার হলে সবাই একটু আমরা চাপে থাকি, চাকরি পাওয়ার চাপ, বাড়ির প্রেশার, সামাজিক চাপ, এটা সবারই থাকে। তো সেইখানে এইটা ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি। কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই, রিপিটেশনকে বাদ দিতে হবে। তার মেন সব কিছু ছেঁকে ঠেকে একটা ফানেল নিয়ে যাবে, মানে সত্যি সত্যি ফানেল নিয়ে যাওয়ার দরকার নেই, এটা মাথায় একটা ফানেল নিয়ে যাবে, সে ফানেলে এই সমস্তগুলোকে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে যে মেন আইডিয়াটা পাবে সেটাকে টুক করে মাথা থেকে কলমে এনে খাতায় লিখে ফেলবে। বোঝা গেল? আমি কিছু ফর্মুলা ওয়াইজ তোমাদের টিপসও দিয়ে দিয়েছি। কি? ফার্স্ট, রিড ফর জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড, রিড, এই যে আমি 1 2 3 বলে দিয়েছি। 1 নম্বর বার পড়লে তুমি ক্যারেক্টার আমাদের মাথায় ঢোকে, যারা গল্পের বই পড়ো তোমরা তারা জানো যে এটা হচ্ছে নর্মাল একটা রিডিংয়ের নিয়ম, যে একবার পড়লে জিনিসটার ক্যারেক্টারিস্টিক্সগুলো খালি আমাদের মাথায় থাকে, যে ওর নাম রাম, রামের ভাই ছিল রহিম, এরকম। সেকেন্ড বার পড়লে কী হয়, আমাদের গল্পের যে সিকোয়েন্সটা, যে প্রথমে আম পেড়ে খেলো, তারপরে পুকুরে চান করতে গেল, এই সিকোয়েন্সগুলো মাথায় ঢোকে। আর 3 নম্বর বার পড়লে যেটা হয়, আমাদের থিমটা আমরা বুঝতে পারি, যে ওই আম পেড়ে খেলো আর রাম তারপর চান করতে গেল, ওই ঘটনাটার অ্যাকচুয়ালি একটা মানে বোঝাচ্ছে, সে মানেটা আমরা 3 নম্বর রিডিংয়ে বুঝতে পারি। এটা হচ্ছে নর্মাল সাইকোলজিক্যাল সায়েন্স, এটা খুব রকেট সায়েন্স কিছু নয়। ঠিক আছে, যারা গল্পের তোমরা বই পড়ো, যারা বই পড়ার হ্যাবিট আছে, ডাব্লিউবিসিএস তোমরা এক্সাম প্রিপারেশন নিচ্ছ, অনেকে হয়তো ইউপিএসসির প্রিপারেশন করছো, কেপিএসআই ডাব্লিউবিপিএস এর প্রিপারেশন করছো, তোমরা বই অবভিয়াসলি পড়ো। তো এটা তোমাদের আলাদা করে বলার কিছু নেই। এক্সাম্পল কিন্তু দেওয়া যাবে না, নিড ফর, ঠিক আছে, যদি 300 শব্দ থাকে সেটাকে আমাদের 1/3 করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফোকাস কিসে থাকবে, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, নট হোয়াট ইজ ইন্টারেস্টিং। ইম্পর্টেন্ট কি, ওই যে বললাম, রোজ তোমাকে দিয়েছে ইন্টারেস্টিং করার জন্য, প্রেম টেম একদম একটা মেয়ের উদাহরণ দিয়ে তুমি একবারে ভেসে চলে গেলে হবে না, নিজের একেবারে তুমি নস্টালজিক হয়ে পড়লে যে হ্যাঁ আমি তো যখন গোলাপ দিচ্ছিলাম, ওই ভেসে চলে গেলে হবে না। মেন থিম তোমাকে বুঝতে হবে এবং সেই মেইন থিমটা তোমাকে লিখতে হবে। দ্যাট ইজ only you are concerned and you have to be bothered about the main theme of the passage, nothing else. আরও 4-5টা রুলস আমরা দেখে নিই। রুল নাম্বার 6, ফর্মুলা নাম্বার 6, মেনটেন লজিক্যাল সিকোয়েন্স। একের বেশি থিম পেতে পারো, তখন তোমাদের কিন্তু সিকোয়েন্সটাকে মেনটেন করতে হবে। একেবারে লাস্ট থেকে, মানে লাস্টে যেটা বুঝবে সেটাকে আগে লিখে দিলে খাপচারা খাপচারা করে, হ্যাঁ, যেটুকু মানে তাড়াহুড়োর মধ্যে সিকোয়েন্সিয়াল করার চেষ্টা করবে। রাইটিং 3rd পার্সন বলে দিয়েছি, যে আই, ইউ, এগুলো কিন্তু ওরা দিয়ে দেবে
দিয়ে দিয়ে তোমাদের কনফিউজ করার চেষ্টা করবে। সেখানে তুমি কি করবে, অবভিয়াসলি থার্ড পার্সন ছাড়া অন্য কোনো পার্সনে লিখবে না। তোমার একমাত্র কর্তব্য হচ্ছে থার্ড পার্সনে। তোমাদের রিপোর্টের ক্লাস কিন্তু অলরেডি আপলোডেড আছে। মনে করো আমি একটা তোমাদের কথা বলেছিলাম যে ইভেন্টস রিপোর্টের ক্ষেত্রে তোমার যে কোশ্চেনগুলো তোমরা যদি দেখো পিওয়াইকিউগুলো, যে ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর লোকালিটি, ট্রি প্লান্টেশন ইন ইউর স্কুল, যোগা ডে ফেস্টিভ্যাল ইন ইউর কলেজ, তো সেখানে আওয়ার কলেজ, মাই কলেজ দিয়ে তুমি যদি লেখো তাহলে ওটা টোটাল ভুল হয়ে গেল। সেরকমই ব্যাপার এখানে, তোমাকে ওরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে কোশ্চেন দিতে পারে, প্যাসেজটা তোমাকে লিখতে হবে থার্ড পার্সনে। ঠিক আছে, ইউজ আ সিঙ্গেল প্যারাগ্রাফ। আমি কিন্তু এখানে এসে লিখছি না, রিপোর্ট লিখছি না, প্রেসে লিখছি। প্যারাগ্রাফ ভাঙবো না, প্যারাগ্রাফ ভাঙা যাবে না, তাহলে সিঙ্গেল প্যারাগ্রাফ। প্রিজার্ভ অরিজিনাল মিনিং, এটা বারবার বারবার করে কিন্তু আমি বলছি, একই পয়েন্টকে আমি ফর্মুলাকে আমি অনেক অনেক মানে দিয়ে রেখেছি, অরিজিনাল মিনিংটা তোমায় রাখতে হবে। এক্সাম্পল আমি দিয়ে দেবো, চাপের কিছু নেই, আমি খালি ফর্মুলা দিয়ে তোমাদের ছেড়ে চলে যাব না। মডেল অ্যান্সার কোশ্চেন আছে। এনশিওর কারেক্ট গ্রামার অ্যান্ড স্টাইল, গ্রামাটিক্যাল এরর করো না বাবা। ইংলিশে তোমরা পরীক্ষা দিচ্ছ, ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে অর্থাৎ যেগুলো ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু গ্রামারটা যারা চেক করেন তারা তো আর একেবারে বিনা পণ্ডিত লোক নয়, তারা ওই সাবজেক্টের উপর অল্প বিস্তর জ্ঞান অর্জন করেছেন এবং মাথার চুলটাও তাদের হয়তো পেকেছে। তো ওই চুল পাকা লোকগুলো বা চুল পাকা স্যার ম্যাডামরা কিন্তু গ্রামার টামার ধরে নেবে। গ্রামার ভুল প্লিজ করো না, তার জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল লেখা তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাও। তাহলে এই পয়েন্টগুলো বোঝা গেল, এগুলো হচ্ছে ফর্মুলা, এগুলো হচ্ছে ফর্মুলা। এবারে আমি একটা কথা বললাম যে টাইটেল আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5 মার্কস আমাদের টাইটেলে থাকে। তো টাইটেলে যদি যেহেতু 5 মার্কস থাকে, আমাদের টাইটেল লিখটা আলাদা করে পড়াশোনা করাটা উচিত এবং কর্তব্য। হেডলাইন টেলস দ্য এক্সামিনার হোয়াট ইউ এন্টার প্যাসেজ ইজ অ্যাবাউট। এক্সামিনার কিন্তু তোমার প্যাসেজ দেখে বুঝে যাবেন যে তুমি কি লিখতে চাইছো, অর্থাৎ মেইন থিমটা তুমি ধরতে পেরেছো না পারো। হাউ টু চুজ আ গুড টাইটেল, আমি কি করে বুঝবো? স্যার আপনি তো অনেক কিছু বললেন, ভারী ভারী কথা, আমি কি করে বুঝবো গুড টাইটেল কিভাবে? তারও পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, চাপের কিছু নেই। আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ থরলি, তুমি 3বার অলরেডি পড়ে ফেলেছো, তাহলে 3বার পড়ার পরে তোমার মোটামুটি থিমটা মাথায় ঢুকে গেছে। তুমি কি করেছো, তোমার থিমটাকে মাথায় ঢুকিয়ে ফেলেছো, কোর থিম, যে হোয়াট ইজ দ্য মেইন প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কি নিয়ে বলছে তুমি ধরে ফেলেছো। এবারে সেখানে পিক আউট কিওয়ার্ডস। ধরো এই যে আমি বললাম একটা গোলাপ দিচ্ছে, একটা মেয়েকে দিচ্ছে, অমুক লাভ লাভ অ্যাফেয়ার্স হচ্ছে, তোমাকে একটা প্যাসেজ দিল, গোলাপের এক্সাম্পল দিয়ে একটা কিছু দিল, তো তুমি কিন্তু ধরে ফেলেছো যে এটা একটা সৌন্দর্য এবং প্রেম, অনুনয় বিনয় এইসবের প্যাসেজ চলছে। তো তোমার সেখানে কিন্তু এই বিউটি, সেখানে লাভ, এগুলো তোমার কিওয়ার্ডস, এগুলো দিয়ে তোমার টাইটেল ফ্রেম করতে হবে। তারপরে তুমি কিওয়ার্ডস দিয়ে টাইটেলটা ফ্রেম করলে, করে কি করলে, চেক দ্য রেলিভেন্স অ্যান্ড নিউট্রালিটি, একবার চেক করে নাও যে আমি মেন থিমটার সাথে গেল কি, নাকি আমি অন্যান্য ওয়ার্ড দিয়ে ফেলেছি, নাকি আমার একটু আউট অফ দ্য বক্স হয়ে গেল, চেক করে নাও। কিপ ইট কনসাইজ অ্যান্ড ইম্প্যাক্টফুল, কত 3 থেকে 7 শব্দ, 3 to 7 ওয়ার্ডস, এর বেশি ওই রিপোর্টের মতন 2 লাইনের। যদিও আমি রিপোর্টে অলওয়েজ, তোমরা যারা রিপোর্টে ক্লাস করো নি অবশ্যই করে নাও, আমি বলে দিয়েছি রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু 7 ওয়ার্ডসের বেশি টাইটেল দেওয়াটা উচিত না। ওটা যেহেতু টাইটেল লেখা শুরু মানে আমাদের মিটার ডাউন হয়ে গেল, ওয়ার্ড লিমিটের মিটার ডাউন। তো এই কারণে ওয়ার্ড লিমিটটা আমাদেরকে যেহেতু ধ্যানে রাখতে হয়, তো 7 ওয়ার্ডস ইজ সাফিসিয়েন্টলি এনাফ। এক্ষেত্রে আমি বলবো যে 3 to 7 ওয়ার্ডস ইজ গুড। একেবারে 2 শব্দের, তাহলে একেবারে একটা ঝটকা দিয়ে দিও না, 2 শব্দের ঝটকা, ওইটা আবার ঝটকা খেয়ে যাবেন যিনি খাতা দেখবেন। 2 শব্দ নয়, মিনিমাম 3, ম্যাক্সিমাম 7, এই রেঞ্জটাকে ফলো করার চেষ্টা করো। এবারে হচ্ছে টিপস ফর গুড টাইটেল। আমরা গুড টাইটেলটা বানাবো কি করে? ইউজ নাউন অ্যান্ড নাউন ফ্রেজেস। কি, যদি এডুকেশন সম্পর্কে থাকে এই কিওয়ার্ডগুলো ইউজ করো। এডুকেশন, ধরো তুমি দেখলে এনভায়রনমেন্ট সম্পর্কে একটা পেয়েছো, তো এনভায়রনমেন্ট। মোরালিটি কোনো কথা বলছে, ওই যে পাবলিক সার্ভিস কমিশনের যারা চাকরি করছে তাদের মোরালি এরকম, তারা মোরালি, তার মানে এথিক্স ইন পাবলিক লাইফ। এই যে কিওয়ার্ডগুলো আমি বারবার বলছি, সেগুলোকে ধরে সেগুলোকে চেষ্টা করো তোমার টাইটেলের মধ্যে নিয়ে আসার।
ইউজ ওয়ার্ডস দ্যাট রিফ্লেক্ট দ্য থিম, ইম্পর্টেন্স, ইম্প্যাক্ট, রোল, চ্যালেঞ্জেস। থিমের থেকে এই যে বললাম এইগুলো, যে রোস্ট হোস দিয়ে তোমাদের হয়তো কিছুটা তুলনা ফুলনা করে দিচ্ছে, তার মানে সেখানে আমার কিওয়ার্ডস যেটা থিম থেকে পাচ্ছি, দ্যাট ইজ লাভ, বিউটি, এগুলো। মেক ইট স্পেসিফিক, নট জেনারেল। স্পেসিফিক, একদম স্পেসিফিক দাও, যে আমার এখানে এনভায়রনমেন্ট নিয়ে কথা চলছে। তুমি একবার ইকোলজি লিখে দিলে হবে না, ইকোলজি ইজ আ ভেরি বিগ ওয়ার্ড। ডাইরেক্ট দাও এনভায়রনমেন্ট, বা যদি এয়ার পলিউশন নিয়ে কথা হয়, এয়ার পলিউশন, স্পেসিফিক ওয়ার্ডে যাও। অ্যাভয়েড লং টাইটেলস, আমি বলে দিয়েছি ম্যাক্সিমাম 7 ওয়ার্ডস। মেক ইট মিনিংফুল। কমন মিস্টেক্স, আচ্ছা মিস্টেক্সটা তো জানতে হবে। মিস্টেক্স না জানলে আমরা কি ভুল করি সেটা কিভাবে জানবো? টু ব্রড, ছাত্রছাত্রীরা করে অনেক সময় বড় করে ফেলে। টু ন্যারো, ওই যে বললাম দুল শব্দের আবার ঝটকা মেরে দিও না, একেবারে দি মোস্ট ইউনিক করতে গিয়ে একদম 2 ওয়ার্ডসের বানিয়ে একটা দিয়ে দিলে তা কিন্তু হবে না। ইউজিং অথার্স নেম, অথার্স নেম এখানে কোনো জায়গা নেই। তুমি ধরো একটা গল্প এমন দিয়েছে, তুমি জানো যে তার লেখককে, তুমি হয়তো পড়েছো, কখনো তার গল্পের বই পড়েছো, নাম দেওয়া যাবে না। ইউজিং কোটেশন অ্যাজ টাইটেল, কোটেশন তুমি জানো বা তোমার কোটেশনটা আছে, প্যাসেজে দিয়েছে, সেটাকে তুমি টাইটেলে তুলে দিলে, একবারই করা যাবে না, পুরো ভুল। মেকিং ইট আ স্টেটমেন্ট ইনস্টিটিউট অফ আ টাইটেল, তুমি একটা তোমার নিজস্ব স্টেটমেন্ট দিয়ে দিলে। স্টেটমেন্ট কেমন হয়? যে দিস ইজ আ দিস, লাভ শুড বি দেয়ার, গভর্নমেন্ট শুড বি ফেয়ার। ওটা তো তোমার স্টেটমেন্ট হয়ে গেল, তোমার ওপিনিয়ন হয়ে গেল। ওপিনিয়ন দেওয়া যাবে না। টাইটেলকে রাখতে হবে কি টাইটেলের মতন। থিম থিম থিম, বুঝে গেল? নেক্সট, হাউ টু টার্ন আইডিয়াস ইন্টু গুড টাইটেলস। টাইটেল নাম এই কারণে তোমাদের সময় দিচ্ছি যে টাইটেলটা কিন্তু 5 মার্কস ক্যারি করে, সেখানে তুমি যদি 2-এর জায়গায় মিনিমাম 3, 3.5 বার পেয়ে যেতে পারো, তাহলে কিন্তু যেটা হবে, তুমি তোমার ক্লোজ কম্পিটিটরদের থেকে মিনিমাম 1-1.5 মার্কস এগিয়ে যাওয়া, মানে তোমার র্যাঙ্কে অনেক জাম্প। চাকরিতে তুমি যদি ক্র্যাক করেও ফেলো, তোমার র্যাঙ্কে কিন্তু অনেক জাম্প। প্যাসেজ থিম, এক্সাম্পল ধরো প্যাসেজ ইজ অ্যাবাউট গ্রোয়িং ডিপেন্ডেন্স অন সোসাইটি অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইজ নেভার। ধরো টেকনোলজির উপরে আমাদের ডিপেন্ডেন্স বেড়ে যাচ্ছে, এটা নিয়ে অনেকবার কোশ্চেন এসছে। তো আমি তাহলে টাইটেলটা কেমন করব? হয়তো মোবাইল ফোন ইউজের কিছু একটা দিল, বা এআই নিয়ে কিছু একটা দিল, টিভি দেখা নিয়ে কিছু একটা দিল, বাচ্চাদের মোবাইল ফোন সম্পর্কে কিছু একটা দিল। মোদ্দা কথা টেকনোলজি নিয়ে একটা আমার প্যাসেজ এসছে। তো আমার গুড টাইটেল কেমন হবে? ওভার ডিপেন্ডেন্স অন টেকনোলজি, ডাবল এজ সোর্ড অফ টেকনোলজি, টেকনোলজি গুণ অর ব্যান। তাহলে দেখো এগুলো কত ভালো হলো, তুমি বুঝতে পারলে যে আমার যিনি এক্সামিনার বুঝে গেলেন যে আচ্ছা কী আছে, দ্য ডবল এজ সোর্ড অফ টেকনোলজি। আচ্ছা তার মানে ডবল এজ সোর্ড মানে তুমি প্যাসেজের মধ্যে তোমার ভালো খারাপ দুটোই লিখে রেখেছো, আমি বুঝে গেলাম, আমি না পড়েই বুঝে গেলাম। ওভার ডিপেন্ডেন্স অফ টেকনোলজি, আচ্ছা তার মানে মানুষের ক্ষমতা কমে যাচ্ছে, টেকনোলজির উপর মানুষের ভরসা বেড়ে যাচ্ছে, আমি বুঝে গেলাম এটা দিয়ে কী আছে। কিন্তু তুমি যদি এরকম লেখো খালি টেকনোলজি লিখে ছেড়ে দিয়েছো, তো আমি কী বুঝবো? বা খালি মডার্ন লাইফ লিখে ছেড়ে দিয়েছো, আমি কী বুঝবো? মডার্ন লাইফ সম্পর্কে তো প্রচুর কিছু কোটি কোটি শব্দ লেখা যায়। কম্পিউটার ইজ ইম্পর্টেন্ট, আমি কি বুঝবো এখান থেকে? তুমি খারাপ লিখেছো না ভালো লিখেছো? কম্পিউটারকে কি কোন দিকের কম্পিউটারটাকে ইম্পর্টেন্ট বলেছো? কম্পিউটার তো ইম্পর্টেন্ট সবাই জানে। এত জেনারেল, এত স্টেটমেন্ট দেওয়া যাবে না। আমি আগেই বলেছি স্পেসিফিক করতে হবে, থিমটা বুঝে একদম। ওভার ডিপেন্ডেন্স, দেখো থিমটা বুঝে ধরে নিয়েছো, ডবল এস সোর্ড। আবার ধরো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন, বিল্ডিং অফ স্ট্রং নেশন। এই এডুকেশনের উপরে বহুত কোশ্চেন আসে, পিওয়াই কিউতে তোমরা দেখলেই বুঝে যাবে। এডুকেশন নিয়ে অনেক কোশ্চেনই আসে, ঠিক আছে? তোমরা এডুকেশন নিয়ে একটা পেলে, এডুকেশন দ্য কি টু নেশন বিল্ডিং, আমি বুঝে গেলাম যে তার মানে তুমি বাচ্চাদের নিয়ে লিখেছো কেমন ফার সাইটেড ভিশন নিয়ে তুমি লিখেছো এডুকেশনের। রোল অফ এডুকেশন ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট, বুঝে গেলাম। আচ্ছা তাহলে ন্যাশনাল ডেভেলপমেন্টের আপাতত এডুকেশন মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার সাথে কম্পেয়ার। দেখো টাইটেল পরে বুঝে যাচ্ছি আমি প্রেসিতে কী আছে, তুমিও বুঝে যাবে। এডুকেশন দ্য ফিউচার স্ট্রেন্থিং দ্য নেশন, তার মানে ফিউচার এডুকেশনটা কেমন হতে পারে? নেশান যে স্ট্রেন্থিং হচ্ছে, মানে আবার সেই বাচ্চাদের বা কলেজের ছেলেপুলেদের তাদের এডুকেশন নিয়ে লিখেছো, সিস্টেমটাকে নিয়ে লিখেছো। টাইটেল থেকে তো বোঝা হয়ে গেল আমার। তুমি খালি লিখে ছেড়ে দিলে এডুকেশন বা ইম্পর্টেন্স অফ এডুকেশন বা এডুকেশন ইন আমার লাইফ, এগুলো কী বুঝবো? বা আবার এসছে দেখো এনভায়রনমেন্টের ওপর, যেটা প্রতি বছরই মোটামুটি আসে, একটা এনভায়রনমেন্টের ওপর তোমাকে প্যাসেজ দিয়ে দিয়েছে। তুমি এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন আর গ্লোবাল কনসার্ন, আমি বুঝে গেলাম আচ্ছা তুমি এনভায়রনমেন্টের ওই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখেছো। দেখো
প্রোটেকশন এনভায়রনমেন্ট প্রিজার্ভিং লাইফ, তার মানে আচ্ছা প্রোটেক্ট করা প্রয়োজন এনভায়রনমেন্টকে, হ্যাঁ তুমি সেটা নিয়ে লিখেছো, আমি বুঝে গেলাম। দ্য নিড ফর এনভায়রনমেন্ট কনজারভেশন, আচ্ছা তুমি কনজারভেশন বিভিন্ন পলিসি টলিসি নিয়ে আর কি প্যাসেজটা আছে তুমি সেটা নিয়ে লিখেছো, বেশ। এখানে আমার গ্লোবাল ওয়ার্মিং আমার নেই, আমি বুঝে গেলাম। কিন্তু খালি তুমি লিখে ছেড়ে দিলে এনভায়রনমেন্ট, সেভ নেচার বা পলিউশন, বোঝার কোনো উপায় নেই। তো আমি কিন্তু ডাইরেক্টলি তিনটে থিম দিয়ে, যে তিনটে থিম বেসিক্যালি প্রতি বছরই আসে, প্রতি বছর পিওয়াইকিউতে এই তিনটে থিমের ওপর কোশ্চেন থাকেই থাকে। বেসিক্যালি এই তিনটে থিমের ওপরই তোমার পুরো ইংলিশ ডেসক্রিপটিভ পেপার থাকে। এই এডুকেশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, এনভায়রনমেন্ট, ঠিক আছে, আর টেকনোলজি, এই চারটে থিমের ওপরেই ঘুরিয়ে ফিরিয়ে ওই একটা রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, ওই চারটে থিমের উপরেই ঘুরিয়ে ফিরে আসে। তো কি হতে পারে তোমার টাইটেল, যেগুলোতে মিনিমাম 3 থেকে 3.5 মার্কস তোমার ক্যারি করে দেবে, যেখানে তোমার বন্ধু হয়তো 1.5 থেকে 2 মার্কস ক্যারি করবে, সেইটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে, সেইটা আমি বলে দিলাম। এবারে একটা আমি রেখেছি মডেল আনসার, নেক্সট ভিডিওতে কিন্তু আমি মডেল আনসারটা তোমাদের পড়ে দেখাবো। একটা মডেল আনসার আছে এবং একটা পিওয়াইকিউজও আছে। সো নেক্সট ভিডিওটা কিন্তু কোনো মতেই মিস করা যাবে না। মডেল আনসার অ্যান্ড পিওয়াইকিউ দুটোই কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে পড়বো। সো যদি প্র্যাকটিস করতে চাও আমাদের সাথে, ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে কিন্তু জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস।